নমস্কার, আমি সুমন। বঙ্গদর্শন ডিজিটালে আপনাদের সব্বাইকে স্বাগত। আজকে অনেকগুলো দিন হয়ে গেল অত্যন্ত উদ্বেগ এবং সংকটজনক পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আর এই পরিস্থিতি কবে মিটবে সত্যিই আমরা কেউই জানি না। ঠিক এমনই একটা সময় বঙ্গদর্শন আপনাদের জন্য একটা আড্ডা সেশনের ব্যবস্থা করেছে, যার নাম দেওয়া হয়েছে আড্ডা মহল। আজকে তার ১ম পর্ব। আর আজকের ১ম পর্বে আমরা যাদের পাবো, যাদের কথা শুনবো, তারা হলেন বিশ্বভারতীর গ্রন্থাগার কর্মী এবং আকাশবাণী শান্তিনিকেতনের সঞ্চালিকা অর্পিতা চট্টোপাধ্যায় এবং বিশিষ্ট শাস্ত্রীয় ও রবীন্দ্রসঙ্গীত শিল্পী মোহন সিং এবং তার পরিবার। আগামী কিছুক্ষণ গানে, গল্পে, স্মৃতিকথায় আড্ডা মুখর হয়ে উঠবে, উজ্জ্বল হয়ে উঠবে। আর আজকের আড্ডা মহলের ১ম পর্বে আমরা শুনে নেব তাদের মুখ থেকেই কেমন কাটছে তাদের দিন এবং পরিবারের সঙ্গে কিভাবে সময় কাটাচ্ছেন মোহন সিং। এখানে উঠে আসবে তার ছোটবেলার নানান অভিজ্ঞতার কথা এবং অবশ্যই রবীন্দ্রনাথের কথা। তাহলে আজকে আড্ডা মহল শুরু করা যাক। শুরু করছি আজকের আড্ডা। বঙ্গদর্শনের এই আড্ডায় আজকে আমরা পেয়েছি বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী মোহন সিংকে। এর আগে সুমন সাধু আমাদের পরিচয় পর্ব সারলেন। সুমন অসাধারণ লেখক, অসাধারণ কবি। সুমনের পর আমার পাল্লা। আমি আড্ডা শুরু করব। মোহনদার সঙ্গে এই যে আড্ডা, শুধু কিন্তু আজকে মোহনদা আমাদের সাথে নেই। মোহনদার সঙ্গে আছেন মোহনদার পরিবার। আছেন আবির, আছেন দুর্বা এবং ওদের ছোট্ট মেয়ে একটু বাদে আমাদের সঙ্গে জয়েন করবেন। মোহনদা, প্রথমেই নমস্কার। আমরা করোনা ভাইরাস সংক্রমণের ভয়ে ভীত, সন্ত্রস্ত, আতঙ্কিত, গৃহবন্দী জীবন কাটাচ্ছি। এই সময় আপনার মতো একজন ধনাত্মক মনের মানুষ আমাদের অনেক অনেক অনুপ্রেরণা দিতে পারে। আপনার কাছে তাই আমার প্রথম প্রশ্ন, আপনি কেমন আছেন? কিভাবে কাটাচ্ছেন এই সময়? আমি ভালো আছি, ঠিকই আছি। সময় কাটানো ব্যাপার হচ্ছে কিছুটা রাত্রে দেরিতে ঘুমানো, একটা লকডাউনের একটা কি বলবো, এ পার্ট অফ লাইফ। আর তারপরে মাঝে মাঝে একটু সারেগামা করা, খবর দেখা। খবরটা আজকাল খুবই বাজে হয়ে গেছে, মাঝে মাঝে দেখি। তাও কিছু বই পড়ি, কিছু পুরনো বই, পড়া বই। একটা বিরাট বই পেয়েছি আমি গুরু নানকের উপরে, হরি বালাজির লেখা। বইটা আমি ভেরি ইন্টারেস্টিং। আজ থেকে 500 বছর আগেকার। হরি বালাজি একজন লেখক ছিলেন, এই বইটা পড়ছি ভাবে আছে। তারপরে অনুমেয়ার সঙ্গে অনেক সময় কাটে, ওর অনেক কাজ দেখতে হয়। এইভাবে কিছু সিনেমা তো কিছু দেখছি আজকাল, কিছু পুরোনো সিনেমা দেখছি, মাঝে মাঝে মহাভারত দেখছি। এই চলছে, ইটস পিসফুল, নাথিং, নো প্রবলেম। এই সময় আপনার গানের আমরা যারা ভক্ত, আমরা প্রত্যেকেই আপনার গান শুনে অনেকটা সময় কাটাচ্ছি। তাই আমি এই আড্ডার শুরুতেই আপনার কাছে অনুরোধ করব একটা গান গাইবার জন্য। ছোট করে একটা গান গাই। আপনার যে যা ইচ্ছে একটা গান। জয় হোক, জয় হোক নবরুণোদয়, জয় 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 হোক, জয় হোক নবরুণোদয়, জয় 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 হোক, জয় হোক দিগঞ্চল হোক, জ্যোতির্ময়, জয় হোক, জয় হোক নবরুণোদয়, জয় 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 হোক, জয় হোক। দুর্বা পাশেই বসে আছে, বলছে যে মোহনদার সঙ্গে
তোমার প্রথম আলাপ কিভাবে হয়েছিল? প্রথম আলাপ বলতে আমি 96 এ স্কুল পাশ করে শান্তিনিকেতনে আসি সঙ্গীত ভবনে অ্যাডমিশন নেব বলে। আমার সম্ভবত সেপ্টেম্বরের 2 তারিখে আমার অ্যাডমিশন টেস্ট ছিল। তো তখন এখনকার মতন মানে ক্লাসরুমের ভেতরে ইয়ে হতো মানে আমাদের যে অ্যাডমিশন টেস্ট হতো না, তো তখন স্টেজে হতো। সবাই সিনিয়ররা বা যারা থাকতো, যারা আরো যারা পরীক্ষা দেবে বলে বসে থাকতো, সবাই শুনতো। যাই হোক, আমি যখন আমার মেন ছিল হচ্ছে রবীন্দ্রসঙ্গীত, প্রথমে রবীন্দ্রসঙ্গীত গাইতে বলা হলো, গাইলাম। তারপরে আমার ক্লাসিক্যাল ছিল সেকেন্ড সাবজেক্ট। তো যথারীতি তখন বাবা বলল যে করো চয়েস যেটা গাইবে। তখন সত্যি কথা যেটা, আমি সেইভাবে একেবারেই চিনতাম না, চেনার কথাও না, কারণ আমি সেই নর্থ ইস্ট আসাম থেকে এসছি। তো তারপরে গাইলাম, গাওয়ার পরে দেখলাম বাবা অনেক প্রশ্ন করলো, তুমি কোথায় থাকো, তুমি কি এখনো স্কুল পাশ করোনি? তো আমি বললাম না, আমি যখন ফর্ম ফিল আপ করছিলাম তখন আমাদের রেজাল্ট বেরোয়নি, তো এখন বেরিয়েছে। বললো তাহলে তুমি একটু প্রিন্সিপালের সঙ্গে কথা বলবে যে তোমার এটা সিনিয়র সার্টিফিকেট হবে না, ওটা ডিপ্লোমা হবে। অনেক কিছু কথা টথা বলার পরে যারা সিনিয়ররা ছিল তারা আমাকে স্টেজ থেকে নামা করে বললো, মোহনদা অনেক ভালো ভালো কথা বলেছে, তার কাছে শেখো, জিজ্ঞেস করেছে, কোনো চিন্তা নেই, তোমার অ্যাডমিশন হবে। তো সেটা হচ্ছে আমার বাবার সঙ্গে প্রথম দেখা আর কি বলতে পারি। মোহনদা, আবার আপনার কাছে চলে যাই। মোহনদা, পাঞ্জাবি লোকসঙ্গীত যে আপনি এত সুন্দর গান, সেই লোকসঙ্গীত আপনি শিখেছেন কোথায়, কার কাছে? এখন লোকসঙ্গীত শিখতে হয়, যদি মিউজিক থাকে ফোক সং শিখতে হয়, শুনে চলে আসে। যেমন কত ফোক সিঙ্গার তো শুনেছি ছোটবেলা থেকে, এই শুনে শুনেই মাথার মধ্যে ওই গানগুলো চলে এসেছে। পাঞ্জাবি ফোক ভীষণ রিচ, কি বলবো, তার মধ্যে একটা আলাদা একটা ফিলিং আছে। এই যেমন ওদের যেটা ফোক খুব ইজি, দেখো चढ़ दे मिर्दे खानो बंजल जट जिंदा तक ओए गलियां दे विच बोलदा এই ধরনের গান, ফোক গান। তারপরে আরো নানা রকম সুর আছে, ঈদ আছে, ঈদ আছে, একটা হিট শুনি, একটা হিট শুনি। যেমন डोली चढ़ दिया मारिया ईद की मैनू ले चले पापन ले चले ले मैनू रख ले रात बाबल এই ধরনের একটা পুরনো ফর্ম অফ সিঙ্গিং বলতে, এটা একটা বাড়িতে গান গাইতেন ছোটবেলায়? বাড়িতে কেউ গান গাইতেন? আমার বাড়িতে ছোটবেলায় মাও গান গাইতেন, বাবা তো খুবই নাম ছিল ওনার, কিন্তু আমি খুব ছোট যখন উনি চলে গেছেন, কিন্তু উনি হি ওয়াজ এ মিউজিশিয়ান, আর্মি অফিসার হলেও খুব ভালো পকওয়ান বাজাতেন, গান করতেন। তারপরে আমার দাদারা সবাই গান জানে। শান্তিনিকেতনের জীবনে আমরা বারবারই দেখেছি যে আপনি একজন এত বড় শিল্পী,
কিন্তু গৃহ বা বাড়ির যে মন, সেই মনটা আপনার একটুও নড়েনি। আপনার বাড়িতে থাকতে বেশ ভালো লাগে। এই যে আপনার বাড়ির প্রতি ভালোবাসা, এই ভালোবাসাটা তৈরি হয়েছিল কিভাবে? বাড়িতেই তো মানুষ হয়েছি। আহ, একটু বড় হয়ে স্কুলের পরে জীবনটা শান্তিনিকেতন একটা বড় বাড়ি হয়ে গেল। দেশের বাড়ি থেকে বড় সেইটাই আমার এখনো মনে করি। আমি শান্তিনিকেতন আমার বাড়ি, একটা ঘরের মধ্যে আছি ঠিকই, কিন্তু এটা তো শান্তিনিকেতনের মধ্যে। আর যখন আমি এসেছি তখন সত্যি শান্তিনিকেতন একটা বাড়ির মতনই একটা ফিলিং। সে মন্দিরেই হোক, সে চাতালে হোক, বা কলা ভবনের চাতালে হোক, সঙ্গীত ভবনের স্টেজ হোক, বা ক্যানালের ধারে হোক, পুরোটাই মনে হতো বাড়ি। এই ফিলিংটা এখনো আছে। সুমতির গল্প একটু শুনুন। পুরো আমার ক্লাসমেট ছিল তখনকার দিনে। ছেলেদের আলাদা ক্লাস হতো, মেয়েদের আলাদা হতো। মানে ধরো আমরা একই ক্লাসমেট ছিল, 6 জন ছিলাম, 5টা মেয়ে ছিল, আমি একজন ছিল। আমি উস্তাদের কাছে আলাদা ক্লাস করতাম, ওরা আলাদা করতো। তখন আমি হিন্দি কিংবা ইংরেজিতে কথা বলতাম, বাংলা অল্প অল্প বুঝতে শিখেছি। প্রথম 6-7-এ বাংলা একটু বুঝতাম। তারপরে শুভর সঙ্গে আমার আলাপ হলো, তো ও বললো যে তুই বাংলা শেখো। আমি বললাম হ্যাঁ, আমার তো খুব ইচ্ছা বাংলা। আমার এই যে রবীন্দ্রসঙ্গীত গাওয়া হয়, শান্তিদা কেন সকালবেলা আমার হোস্টেলের সামনে গান গাইতেন, বারান্দায় বসে। আমি দারুণ এনজয় করতাম, আর মাঝে মাঝে নকলও করতাম। না রে, না রে, ভয় করবো না, বিদায় বেদনা রে। এটা শান্তিদাকে আমি শুনিয়েছি, খুব হাসছে। বলে তুমি তো ভালো রবীন্দ্রসঙ্গীত গাও। আমি বললাম আমি রবীন্দ্রসঙ্গীত শিখলে বাংলায় শিখবো। বলে না, হিন্দিতে শিখলে ভালো হবে না, হিন্দি। সুতরাং হিন্দি আমি শিখলাম না, শান্তিদা বাংলা আমাকে শেখালেন। যাই হোক, তো আমার বাংলা শুধু সহজ পাঠের পাওয়া ক খ এসব বেশ কিছুদিন মুখস্থ করলাম। শুনুর কাছে পরীক্ষা দিলাম যে হ্যাঁ এরকম হয়, ঠিক আছে। তারপরে লেখা, পড়া, এই করতে করতে বছর 2-এর মধ্যে আমি বাংলা শিখে গেছি। তারপরে তো বাংলা বই পড়া এসব যা হয়, এবং যা রিহার্সাল হতো সবই ধরনের নৃত্য নাটকের রিহার্সাল, এইসব শুনতাম, শুনতাম। শান্তিদা লাঠি নিয়ে বসে থাকতেন, এবং তারপরে শুভ আমাকে একটা বই কিনে দিল। কি বাংলা একটা বই ছিল, খুব ছোট, বাচ্চাদের মতো, যেটা পড়ে যায়, সেটা পড়লাম। ওই করে বাংলাটা শিখলাম। তারপরে তো আমার খুব বন্ধুত্ব হয়ে গেল বাংলা শিখতে শিখতে। সেই আমার গুরু প্রথম বাংলা শেখা। আমরা শুনেছি আপনার যে ধ্রুপদী সঙ্গীতের অঙ্গন থেকে রবীন্দ্রসঙ্গীতের প্রাঙ্গণে যে চলাচল বা হেঁটে যাওয়া, এতে সুমতির অনেক অবদান। এই প্রসঙ্গে একটু জানতে চাই। না না, ওর অবদান মানে ওর বাবার বলাতেই আমি রবীন্দ্রনাথের গান গাইতে শুরু করেছি, তা না হলে আমি গুনগুন করতাম। আসলে সেই সময় বাবার যখন প্রথম HMV-তে অ্যালবাম বেরোনোর কথা হলো, তখন মা বাবাকে খুব জোর করে। আর বাবা প্রথম থেকেই অরাজি যে না, আমি অ্যালবাম বার করবো না, আমি রবীন্দ্রসঙ্গীত গাই, ভালোবাসি, আশ্রমে থাকি, আমার মতো আমি গাই। এটা পাবলিকের জন্য আমি গাইবো না, জনসাধারণের। আমি তো খেয়াল শিল্পী, আমি রবীন্দ্রসঙ্গীত কেন গাই? তো এইসব নিয়ে অনেক দিন ধরে বাড়িতে একটা ঠান্ডা লড়াই চলতে চলতে মায়ের একটা খুব বড় ব্যাপার ছিল, মা না ভীষণ লেগে থাকতে পারতো। মানে মা যেটা চাইতো বা
ছেলে মেয়ে বা স্বামীর যেটা করলে ভালো হবে। শুধু বাবা নয়, দাদার ক্ষেত্রেও, আমার ক্ষেত্রেও, একদম তাই। ইভেন দুর্গাকেও আমাকেও। ওরা যত বছর পেয়েছে, যত আমাকে বছর যত বলেছে, বছর পেয়েছে তত বছর মা এটাই বুঝিয়ে গেছে যে শোনো, শুধু সংসার করো না, কিন্তু শুধু সংসার করলে ওটাতে না তোমার কোনো সম্মান থাকবে না। এত সত্যি কথা, মানে তখন না ওগুলো বুঝতেই পারতাম না, বলতো যে নিজের একটা কিছু করতে হবে। এবং শুধু তাই না, সেই থেকে থেকেই বাবা, শোনো ও কিন্তু নিউজটা কমপ্লিট হলে ওকে কিন্তু পিএইচডিটা কিন্তু করতে হবে, মানে সেটা কিন্তু আমার থেকে বেশি মায়ের মা উৎসাহ। এরকম লেগে থাকতে পারতো। তো বাবাকে আলটিমেটলি বাবাকে রাজি করায় মা। তারপরে তো প্রথম অ্যালবাম রেকর্ডিং হয়, সেটারও রেকর্ডিং এর অনেক গল্প আছে। এইচএলবি স্টুডিওতে বাবা গাইবো না করে বেরিয়ে চলে গেল। আবার বাবাকে মিউজিক অ্যারেঞ্জার রূপাদা, খুবই ধৈর্য তার, এবং মা সবাই মিলে বাবাকে আবার রাজি করে ভেতরে এনে আবার গান শুরু হলো। এরকম বেশ মজার মজার ঘটনা আছে। তো আজকে বাবার গান, মানে রবীন্দ্রসঙ্গীত যতটুকু শোনা যাচ্ছে তার জন্য মাই, অবশ্যই মায়ের কৃতিত্ব। তা নাহলে শুধু শান্তিনিকেতনের লোকেরাই হয়তো শুনতে পেরে। ইভেন দাদার ক্ষেত্রেও তাই। দাদা গান করতো সারাদিন, দাদা ভীষণ গাইতো সবকিছু, কিন্তু ও কিন্তু কখনো রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম বার করার জন্য ও তাই একদম রাজি ছিল না। একদম না, মানে একদম না। সেটা যে মা পুরো জোকের মতন লেগে থাকতে পারতো, না করো না, করো না, না এরকম করো না, আমি কথা বলছি। আর না ভীষণ বাচ্চা, এত চাইল্ডিশ ছিল, কেউ না মানে পুরো বাড়িটা মা ভরে রাখতো, মানে একদম তাই। মানে সেই ভীষণ ভাবে এখনো রেখেছে মনে একটা কথা আবিরকে একটু জিজ্ঞেস করি। আবির, তুমি এবং বিক্রম আমার সহপাঠী ছিল, সেজন্য আমি জানি যে দুজনেই ছোটবেলা থেকে দেখেছি যে খুব একটা সঙ্গীত মন নিয়ে বড় হয়েছো। এই যে সঙ্গীত মন তোমরা পেলে, এটা কিভাবে? বাড়ির পরিবেশটি কেমন ছিল? মা বাবা ঠিক কি বলতো? আসলে আমরা জন্ম থেকে একটা জিনিসই শুনে এসেছি, গান বাজনা। হ্যাঁ, সেটা আমাদের নতুন করে শিখতে হয়নি বসে। হ্যাঁ, একটা বয়সের পর অবশ্যই বাবার কাছে আমাদেরকে বসতে হতো। আমি আর দাদা দুজনেই বসতাম, গান শিখতাম ছোটবেলা থেকে। এইভাবে আমাদের গান বাজনাটা শুরু একদমই খেলার ছলে। যে কবে তান্ডা বাঁধতে শিখেছে এবং কবে এসরাজ বাঁধতে শিখেছে, আমি অবাক। ছোটবেলার ছবি আছে, এখন তান্ত্রা বাজাচ্ছে, এখন তবলা বাজাচ্ছে, গান করছে। এটা কিন্তু শুরু ছোটবেলা থেকে। তো আমরা তারপরে বেশ কিছুদিন এইভাবে ছোটবেলাটা কাটানোর পর, একটা সময়ের পর ক্লাস 6-7 এর পর থেকে আমি আর দাদা দুজনেই গান বাজনাটাকে একটু অন্যরকম চোখে দেখতে শুরু করেছিলাম। এবং আমরা সেই সময় থেকেই রাতভর রেওয়াজ করতাম, দুজন গান বাজনা করতাম। এটা গান বাজনার প্রসঙ্গে কথা আর কি। তো এইভাবেই আমাদের গান বাজনাটা হয়েছে, এবং রাতের পর রাত একজন আরেকজনের সঙ্গে হয় সঙ্গত করছি, তা না হলে একই রাত জনে মিলে অভ্যেস করছি। তো আমরা একদমই অর্ধেক ছিলাম একটা সৃষ্টির, আর কি বলবো, এটাই মিস করি এখন। কিন্তু সেই এনার্জিটা বা সেই শক্তিটা এখনো ভেতরে রয়ে গেছে। এই যে বিক্রম এত ভালো একটা এত সুন্দর করে রবীন্দ্রসঙ্গীত গাইতো, এই গাওয়ার অনুভূতি, এই নিয়ে মোহনদা আপনার কি মনে হয় যে বিক্রম ঠিক কোথায় আলাদা হয়ে যাচ্ছিল? প্রথম যখন রেকর্ডিং করেছি এইচএমভিতে, তখন আমার প্রোনাউন্সিয়েশনের মাস্টার ছিল বিক্রম। মাঝে মাঝে থেমে বলতো, না এটা হয়নি, আবার করতে হবে। এরকম করতে করতে আমি কয়েকবার বাইরে গিয়ে দূর আমাকে করতে হবে, এ হবে না। তো বিক্রম আবার এসে বলতে, না না হবে, আমি আবার একবার ট্রাই করবো। আমি বললাম যে হ্যাঁ, একটা কাজ আমি করতে পারি, পুরো গানটা আমি গাইবো, উচ্চারণ যা হবে হবে, যেটা খুব খারাপ সেটা ঠিক করে। এইভাবে তো বাংলার ছাত্র, তো বাংলার
কি বলবো, বাংলা কবিতা বা এইসব অন্য স্তরে। তো এইভাবে ও কিন্তু আমার উচ্চারণ ঠিক করতো। প্রথম দুটো ক্যাসেটে তো ও ভীষণ ভাবে ধরতো, এটা এই উচ্চারণ, এই হবে, এই হবে, এরকম উচ্চারণ হবে। তো যাই হোক, এইভাবে কিন্তু রেকর্ডিং হচ্ছে। বিক্রম ওই আমাকে গাইড দিত। আর ছোটবেলার একটা খুব মজার কথা মনে পড়ে, দাদা খুব কিশোর কুমার, মুকেশ এদের গান শুনত, আর বাবা প্রচন্ড বকাবকি করতো, ওকে বকুনিটা খুব খেতে হতো এই জন্য। যাই হোক, এই ঠিক আছে, বলো কি বলছো। দুর্গা, তোমার কি অভিজ্ঞতা? তুমি বিক্রমের সঙ্গে তোমার কিরম ভাবে প্রথম আলাপ হয়? হ্যাঁ, কি দুর্গাকে বলছি, হ্যাঁ, প্রথম বিক্রমের সাথে যে আলাপ হয়েছিল তার অভিজ্ঞতা কিরকম ছিল? ও আচ্ছা আচ্ছা, দাদার সঙ্গে আমার প্রথম চিনতাম, কিন্তু আমার সঙ্গে আলাপ ছিল না। আবিরকে যেমন আমি 96 এ সংগীত ভবনে এসেছি, তারপর থেকে সম্ভবত 97-8 থেকে আমাদের পরিচয়, বা একই ডিপার্টমেন্টে পড়ি এরকম। দাদার সঙ্গে আমার পরিচয় হয়েছে আরেকটু পরে। তো দাদার সঙ্গে কি বলবো, ভীষণ ভালোবাসতো, ভীষণই ভালোবাসতো। খুব আমরা আসলে খুব আমি কোনোদিন ফিল করিনি যে ও বড়, আবিরের দাদা, ওকে আমার ভীষণ মানে সম্মান করে এরকম না। দাদা এত বাচ্চাদের মতন ছিল, মানে ভীষণ বায়না করা। এবং আমি ভীষণ ভাবে ব্যাপারটা আরো বেশি ফিল করেছি ও ও মানে মা চলে যাওয়ার পরে। ও যে মা চলে যাওয়ার পরে একটা আঁকড়ে ধরার ব্যাপারটা, যেটা এটা মানে অনেক গল্প, অনেক কিছু আছে যেগুলোর থেকে বললে বুঝতে পারবে আর কি। যেমন আমি ছোট একটা কথা বলছি, যখন মা মারা যাওয়ার পরে, মা যখন মারা গেল তখন আমি এখানে ছিলাম না, আসামে ছিলাম। তো মা মারা গেছে শুনে আমি তার পরের দিনই আমি চলে আসি শান্তিনিকেতন। আসার পরে দেখা করলাম, তো তারপরে কথাবার্তা, অনেক রাত হলো, আমাকে পৌঁছে দিল বাড়ি। আমি তখন ভাড়া থাকতাম, হ্যাঁ, এমরোজ পল্লীতে। তো চলে গেলাম। পরের দিন সকালবেলা ও আমাকে ফোন করছে, করে বলছে তুমি কখন আসছো? আমি বললাম দাঁড়াও, আসবো একটু, এতদিন পরে এসছি, একটু আমি বিকেল দিক করে আসবো। না না না, বিকেলে এলে কি করে হবে, আমাদের খেতে হবে তো। মানে এই কথাটা বলার পরে না, তখন আর তুমি কি বলবো, কাউকে আর কিছু বলার থাকে না। তো আমাকে বললো যে খেতে হবে, তুমি সকাল তুমি চান করেই চলে এসো। তাই বললাম আচ্ছা দাঁড়াও, আমি দেখছি। তো কিছুক্ষণ পরে দেখছি আমি ওই জয়দার উপাধিদের বাড়িতে ভাড়া থাকতাম, দেখছি নিচের থেকে বাবার স্কুটিটা নিয়ে গিয়ে হর্ন বাজাচ্ছে। আমি জানলা দিয়ে দেখে, বলছি তাড়াতাড়ি চলে এসো, সব বাবাও খাচ্ছে না, তাড়াতাড়ি তুমি এসো, তুমি না এলে হবেই না, মানে আমরা কিছু ম্যানেজই করতে পারছি না। আহ সেটা কিন্তু মায়ের তখনও মানে জাস্ট মা মারা যাওয়ার 3 দিন পরের কথা বলছি। তারপরে সেই আমাকে নিয়ে এলো। তো তারপরে তাছাড়াও যেমন আরো প্রচুর ঘটনা, দাদার আমি প্রচুর গল্প, আড্ডা। অনেক সময় এরকম হয়েছে আবিরের সঙ্গে আমার একদম কথাবার্তাই নেই, ওর মুখ দর্শন করবো না, এরকম একটা ব্যাপার চলছে। কিন্তু কোনো দিনের জন্য দাদা আমাকে কোনোদিন একা থাকতে দেয়, মানে এরকম হয়নি যে তার জন্য মানে মা মা থাকতেও সেম ছিল, মায়ের সময়ও তাই। যে এরকম হচ্ছে আমি বাড়িতে আসছি, বাবার সঙ্গে, মা দাদা সবার সঙ্গে নর্মাল খাওয়া দাওয়া সবকিছু, ওর সঙ্গে হয়তো আমার কথাবার্তা হচ্ছে না, কিন্তু সবসময় ভীষণ ভাবে সেই আগলে রাখা। সবসময় এরকমও হয়েছে, অনেক রাত হয়ে গেছে, দাদাই হয়তো বাড়ি পৌঁছে দেওয়া। তারপরে তো বিয়ের পরে তো আরো সবসময়। বন্ধু
খুবই আড্ডাবাজ ছিল, মিশুকে ছিল এবং সবারই বন্ধু ছিল। একদমই তাই। আর এরা দরবার আমিরের সঙ্গে ঝগড়া করে বিয়ে দিয়েছিল। হুম। আচ্ছা, এবার আবির একটু জানতে চাই, যখন দাদার সঙ্গে বাজাতে তখন দাদা কি বলতো, বা দাদার গানের সঙ্গে বাজানোর অনুভূতি কেমন হতো? আমি তো একদম বলতে গেলে মানে কয়েকটা কথা বলতে হয়। গানের সঙ্গে বাজানো আমি শুধু পাঠভবনেই বাজিয়েছি, এবং তার থেকেও বড় কথা আরেকটা কথা না বললে নয়, যে আমি যে আজকে এসরাজ বাজাই বা এসরাজের মাস্টারমশাই হয়েছি সঙ্গীত ভবনে, তার পেছনে হয়তো পুরো অবদানটাই আহ, শ্রদ্ধেয় সুপ্রিয় ঠাকুরের। কারণ আমি ছোট থেকে স্কুলে ওনার এত সাহায্য পেয়েছি এসরাজটাকে চালিয়ে যাওয়ার পড়াশোনার সঙ্গে সঙ্গে। তো যাই হোক, সেই প্রসঙ্গে পরে আসছি। তো জাস্ট আমি বেরিয়ে গেছিলাম। কি বললে তুমি? দাদার সঙ্গে যখন বাজাতিস, হ্যাঁ, তো দাদার সঙ্গে বাজানো আমার লাস্ট বাজানো আহ, গানের সঙ্গে কথা মনে করতে। কিন্তু তারপর দাদা যখন রবীন্দ্রসঙ্গীত অ্যালবাম শুরু করে, আমাকেও বলে আমার একটা গানের সঙ্গে তুমি বাজাও, একসঙ্গে বাজাই। তো সেই একই প্রবলেম হয়, দাদার বাবার যা হয়েছিল। আমি বলেছিলাম যে আমি তো গানের সঙ্গে বাজাবো না। তো যাই হোক, শেষ পর্যন্ত আমি বাজিয়েছিলাম, কারণ দাদার গানগুলো এত ভালো এবং আহ, এত ভেতরে ঢুকে যায়, সেটাকে উপেক্ষা করতে আমি পারিনি। এবং আমি সঙ্গে বাজিয়েছিলাম অবশ্যই। আমি জানি না তাতে গানের কোনো উপকার হয়েছে না অপকার হয়েছে, তবে বাজিয়েছি। এবং সেই অনুভূতি আমি এখন কারোর সঙ্গে মেলাতে পারি না। ওরকম গান আর কেউ গায় না। মোহনদা, আমাদের যতগুলো রেকর্ডিং হয়েছে আমার বা বিক্রমের, মিউজিক ডাইরেক্টর কিন্তু প্রায় আগে শেষের দিকের কাজগুলো আমরা করেছি, অনেক দুর্বাদা প্রথমগুলো করেছে। সেকেন্ড করা অনেক অনেক কাজ ও করতো, কিন্তু যেটা স্টুডিওতে করা হয় এটা তো বিক্রম ও ছাড়া রেকর্ডিং করতে যেত না, সঙ্গে নিয়ে যেত। হ্যাঁ, বিক্রমের ধ্রুপদী সঙ্গীতের যে সিডি গুলো, সেগুলোর ব্যাপারে বিক্রম আমাকে বলেছিল যে আবির অনেক দেখাশোনা করেছে, মানে আবিরের জন্যই সেগুলো হয়েছিল। বিশেষ করে মিক্সিং গুলো কি করে হবে বা এইসব যে হবে, স্টুডিওর লোকেরা ছেড়ে দিত ওর উপরে যে কি করে। দাদা আবির থেকে বড় ছিল, কিন্তু যে কোনো মানুষ দেখলে ভাববে যে দাদা আসলে আবিরের ভাই। কারণ দাদা এতটাই ডিপেন্ড করতো, মানে ওর আবিরকে ছাড়া হবে না, মানে আবিরকে আলটিমেটলি দেখতে হবে। ওর রাতে যদি আমাকে বেশিরভাগ সময় রাত 4:30-5টার সময় একবার উঠতে হতো, হয় ওর গান শুনতে, তা না হলে ওর লেখা কবিতা শোনার জন্য, যে দেখো তো আবির এটা কেমন লাগছে। তো আমি নিজে পড়াশোনায় ভালো না হলেও বা কবিতা না লিখলেও ছোট থেকে শুনে শুনে এই বিষয়টার মধ্যে থেকে থেকে সেই বিষয়গুলোকে মিস করি। এখন সবই অন্ধকার এখানে নিজের গান বাজনা। আচ্ছা মোহনদা, একটু ভজনের গল্প শুনবো। আপনি যে এত ভজন লিখেছেন এবং সুর দিয়েছেন, এই লেখার কাজটা শুরু হয়েছিল কবে থেকে, বা সুর দেওয়ার কাজটা শুরু হয়েছিল ঠিক কবে থেকে? লেখাটা খুব একটা অতটা ইম্পর্টেন্ট না যতটা সুর দেওয়া। যেমন অনেক ভজনের সুর, আমাদের যে গুরবানি আছে, গুরবানির যে কীর্তন হয়, সেগুলো রাগের মধ্যেই হয়। গ্রন্থের মধ্যে 32টা রাগ ব্যবহার করা হয়। এবং গুরু নানক একজন বিশাল গায়ী ছিলেন, পণ্ডিত রাগের ব্যাপী। তিনি নিজে লিখতেন, নিজে সুর দিয়ে ওই রাগে উনি গাইতেন, এবং ভাই মর্দানা সঙ্গে রাবাব বাজাতেন। তো এটা ছিল কিন্তু গুরু নানকের একটা বিশেষত্ব। সেটা আমি পড়ে রবীন্দ্রনাথের মধ্যে দেখেছি যে উনি নিজে লিখতেন, নিজে সুর দিতেন। কিন্তু গুরু নানক সাহেব কিন্তু পুরো রাগের মধ্যে, সেটা আমার কিন্তু অনেক, আমি ওটার মধ্যে ট্রেন্ড, আমি বহু জায়গায় গিয়েছি। এটা তো এখানে কেউ বোঝে না। আমি অমৃতসর বা ওইদিকে ভারতের দিল্লিতে গিয়েছি। তবে মীরার বহু ভজনের আমি সুর দিয়েছি।
এটা আমার ইচ্ছা একটা শুনি, রেকর্ড করে দেব। একটা শুনি এখন। যেমন मानुख जन्म पदारथ पायो, मानुख जन्म पदारथ पायो, ऐसो बहुरी नयाती, हलके मोसर ज्ञान विचारो, राम राम गुण गाती, मानुख जन्म पदारथ पायो। बंधु राहो এই ধরনের গান বহু এছাড়াও বাবার বেশ কিছু ঠুমরি আছে কম্পোজ করা। বাবার খেয়াল শাস্ত্রীয় সঙ্গীতের তো প্রচুর বন্দিশ বাবার লেখা এবং সুর দেওয়া আছে। এগুলো নিয়ে একটা বন্দিশ শুনবো মোহনদা। বন্দিশ এখন হট করে বললে যাই হোক, অনেক বন্দিশ আছে বহু। কোনটা শোনাবো সেটাই হচ্ছে। যাই হোক, এখন আমি আমার যে বন্দিশ যেগুলো ক্লাসিক্যাল খেয়াল, এই বন্দিশ গুলো আমার করা আছে, এটা আমার গুরুর আশীর্বাদ যে আমি এগুলো করেছি। কেন বন্দিশ করতে গেলে খালি হিন্দি ভাষার জ্ঞানটা এবং এই বন্দিশগুলোর মধ্যে রাজস্থানী শব্দ, তারপরে বিহারের যে ভাষা ভোজপুরি কিছু শব্দ, আর দেহাতি শব্দ, পটোহারি বলে একটা ভাষা আছে, পাঞ্জাবি ভাষা, তারপরে সিন্ধি ভাষা আছে, অনেক মিলিয়ে এরকম মিলিয়ে হয়। এটা অদ্ভুত একটা ল্যাঙ্গুয়েজ। শাস্ত্রীয় সঙ্গীতের যেগুলো স্থায়ী অন্তরা বা সঞ্চারিয়া বল, তো সেভাবে আছে। আমার ইচ্ছা আছে ওইগুলো একটা বই বার করার। এই বন্দিশ গুলো আমি গেয়ে সঙ্গে সিডি দেবো। গোটা বন্দিশ 100-র উপরে বন্দিশ আছে, সেগুলো কাজ চলবে আর কি, পরে ওটা আরম্ভ হবে। একটা বন্দিশ এখন শুনতে পারবো না? মনাবে রে বামনা, মনত মনাবে রে বামনা, कैसे मिलावे रे सजना, मन्नत मनावे रे बामन। এটা ভোপালি রাগের বন্দিশ, বহুদিন আগেকার করা, এবং এটা মেহাও শিখে নিয়ে সবাইকে শেখাই। এরকম বহু বন্দিশ আছে। কম্পোজ করতাম, কম্পোজ করার আমার খুব শখ। ছোটবেলায় আমি অনেক ভজনের সুর দিয়েছি, কীর্তন যখন গাইতাম সবাই শুনতো। পাঞ্জাবি গুরু নানক দেবের বাণীর কীর্তন, যেটা কীর্তন বলা হয়, কিন্তু ওটা রাগ রাগের মধ্যে শাস্ত্রীয় সঙ্গীতের মধ্যেই গাওয়া হয়। साधो रचना राम बनाई, साधो रचना राम
बनाई, एक बिन से एक अस्थिर मान्यो, एक बिन से एक अस्थिर मान्यो, अचरज लखियो न जाई, साधो रचना राम बनाई। সৌরঠ রাগে এই এই ধরনের কীর্তন, এটা কীর্তন হয় পুরো শাস্ত্রীয় সঙ্গীত। আমি যেটা গাই সেটা পুরো শাস্ত্রীয় সঙ্গীত। আরো অন্যান্য অনেক লোকেরা নানা রকম সুরে গায়, তবে গুরু নানক সাহেব যে রাগ লিখে দিয়েছিলেন তার বাণীর মধ্যে, এই রাগটাই সেই রাগ। এবার চলে যাবো একটু রবীন্দ্রসঙ্গীত প্রসঙ্গে। মোহনদা, শান্তিনিকেতনে আপনার রবীন্দ্রসঙ্গীত শেখার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার গল্প আমরা একটু শুনবো। দেখো, শেখার ব্যাপারটা আমি যেটা বললাম, ছোটবেলা থেকে আমার মধ্যে সঙ্গীত তো ছিল, এবং শাস্ত্রীয় সঙ্গীতের জ্ঞান হলে, একটু জ্ঞান হলে, স্বর জ্ঞান যাকে বলে, বা রাগ জ্ঞান বা ধ্যান জ্ঞান যেটাকে, এটা যদি একটা মানুষের মধ্যে থাকে, তাকে ফিল্মের গানই বলো, গজল বলো, ঠুমরি বলো, ফোক বলো, ভাটিয়ালি বলো, বাউল বলো, রবীন্দ্রসঙ্গীত বলো, সবই গাইতে থাকে। রবীন্দ্রসঙ্গীত আমি কারোর কাছে শুনিনি, তবে বড় বড় শিল্পীদের গান শুনেছি। একটা বিশেষ আশীর্বাদ ছিল আমার, গান উনি অনেক গান চুজ করে দিতেন যখন আমি ক্যাসেট করতে বা সিডি করতে যেতাম। এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ে, ছোট তখন মোহন মাসি মাকে প্রায়, মা খুবই যেতেন মোহন মাসির বাড়ি, ইভেন বেশিরভাগ দিন দুপুরে একটা কোনো আইটেম খাবার বানিয়ে নিয়ে যেতেন। আমাদের বাড়ি খুব কাছে ছিল, সাধু বাবাকে আর সাধু বাবা আর মোহন মাসি। মোহন মাসি মাকে খুবই বলতেন, এক সময় বাবাকে দিয়ে রেডিওতে একটা গান গাইয়েছিলেন মোহন মাসি অনেক আগে। এই গানটা গাওয়ানোর পর অনেকদিন পর মোহন মাসি মাকে বলে যে, দেখো শুনো, যদি কেউ আমার পরে শান্তিনিকেতনে রবীন্দ্রসঙ্গীতে নাম করে, সে একমাত্র মোহনই হবে, যে ওকে তুমি একটু গান গাওয়াও, ওকে একটু রবীন্দ্রসঙ্গীত গাইতে বলো। এটা কিন্তু মোহন মাসি অনেক আগে থেকে অদ্ভুত ভাবে মাকে বলতো। যাই হোক, এভাবে শুনেই কিন্তু আমি শিখেছি, এবং আমি চিরকাল চেষ্টা করেছি ঠাকুর বাড়ির যে গায়কি, এটাকে আমরা গায়কি, সেটা আমি ফলো করার চেষ্টা। তো সেটা আমি আমার জ্ঞানে দুজনকে পেয়েছি, সেটা একজন শৈলেন্দ্রজি আর একজন, তবে শৈলেন্দ্রদার সঙ্গে তার বেশি গান আমি শুনতে পাইনি। উনি যখন শেখাতেন সুবিধা মাঝে এসেছিলেন, কয়েক মাস ছিলেন, তো ওনার গান শুনতাম, তার মধ্যে আমি রবীন্দ্রনাথের গানের ছায়াটা পেতাম। আর একটা শান্তিদার গানের সেই উদ্দাত এবং পরিষ্কার করে গাওয়া, স্বরগুলো ঠিক মতন গাওয়া, অনর্থক টপ্পা না দেওয়া, আর মিলটাকে ঠিক করা, হ্যাঁ, এইগুলো আমি রিয়ালাইজ করেছি। এবং শান্তিদার কাছে আমি গান শিখিনি, কিন্তু গান নিয়ে আলোচনা করেছিলাম। বারান্দায় বসে থাকতেন, তবে ক্লাস নিতে যেতেন, অনেক সময় পিরিয়ড আমি চেঞ্জ করে দিতাম, বারান্দায় বসে আর আমি বাইকারে বসে শান্তিদার সঙ্গে কথা বলতাম। গান, রবীন্দ্রনাথের গান, আচ্ছা কারা কারা কি জিনিস। তো আমি একবার শান্তিনিকেতনেই যে আমাদের নাট্যঘরে আমারও পড়ানো যাহা চা গিয়েছিল, কিন্তু ওখানে হি ওয়াজ ওয়ান অফ দ্য শ্রোতা। ঠিক আছে, গান হলো, তারপরে বাচুকির সঙ্গে একটা ডুয়েট গান করলাম। হ্যাঁ, একটা ডুয়েট দুটো আছে। আছে।
আছে, আমিরের কাছে আছে। তো যাই হোক, বাচ্চুদি আমাকে খুব ভালোবাসতেন। যাই হোক, আমাকে জামাই বাবু বলতেন। শুভকে খুব ভালোবাসতেন। আমরা ছিলাম বাচ্চুদির বাড়িতে। তো কে একজন শান্তিদার বাড়িতে গেছে, বললেন, শান্তিদা, মোহন গান গেয়েছে, লয়টা একটু বেশি না? বলে, হে হে তুই গানের কি বোঝো? হে তুই গানের কি বোঝো? বলে, না আমি বোঝি না, এমনি শুনি। বলে, না বোঝো আগে, তারপরে আমার কাছে আয়। যা গেয়েছে ঠিক গেয়েছে। এই যে লয়, যেটাকে আমরা মেকানিক্যাল ভাষায় হাইড্রোলিক বলতে, এটা হচ্ছে কিন্তু সেই শান্তিদার সঙ্গে আমার কিন্তু এটা আলোচনা, যে কোন গানের কি লয় হবে এটা শিল্পী কিন্তু নির্বাচন করে। অনেকে বলে না রবীন্দ্রনাথের গান সবাই এক করে গায়, কখনো এটা ঠিক নয়। 10 জন একটা গান গান, দেখবে 10 রকম। তার কারণ হচ্ছে কিন্তু 1 নম্বর হচ্ছে স্বর, স্বরের ক্ষেপণ এবং স্বরের ডাইমেনশন। আরেকটা হচ্ছে লয়, আরেকটা হচ্ছে উচ্চারণ। লয় ভীষণ ইম্পর্টেন্ট। তো আমি এদের যারা এসব বড় মানুষ, এদের আমি রবীন্দ্রসঙ্গীতের আমাদের বাংলার যতজন আছে সব সঙ্গীতদের ওদের গান শুনেছি। আমি চেষ্টা করেছি যে আমি দীনেন্দ্রনাথ ঠাকুর যেভাবে গাইতেন আমি ওইভাবে গাই, এটাই আমি ভাবো। শান্তিদা ভাই মন্টুদাকে মনে আছে? মন্টুদা আমার প্রথম ক্যাসেট বেরোলো, মন্টুদা আমাকে ভীষণ ভালোবাসে। ওই ছুটে গিয়ে আমাদের বইয়ের দোকান থেকে, সুবর্ণরেখা থেকে ক্যাসেটটা নিয়ে ছুটে বাড়ি এসে, এসে ওনার পেছন দিকে ঘর ছিল, সামনে ঘরের পেছনের কাছে, ওখানে বাজাচ্ছে। কিছুক্ষণ বাজাবার পরে শান্তিতে ডাকলেন, এই মন্টু, কার গান শুনছিলে? এটা মন্টুদার কথা। কিন্তু মন্টুদা বলে, এই তো একটা ক্যাসেট করেছে। বলে, আচ্ছা আচ্ছা, দেখি দেখি, শুনে নিয়ে তো। শান্তিদার কাছে টেপ রেকর্ডার নিয়ে শান্তিদাকে, শান্তিদা প্রথম পার্টটা শুনলেন, তারপরে পরেরটা উল্টে শুনলেন, 10টা গানই শুনলেন। বলে যে, মন্টু তোর কাছে নাম্বার আছে? তখন ল্যান্ড ফোন ছিল। হঠাৎ দেখছি শান্তিদার বাবা। হ্যালো, কে বলছেন? আমি শান্তিদা বলছি। হ্যাঁ শান্তিদা, তোমার গানগুলো শুনলাম, তো বহুদিন করে ক্যাসেট শুনলাম আজকে। বললে, এটা তুমি আর থেমো না, এটা আবার দেশ বলো আর যাই মনে করো, থেমো না, রবীন্দ্রসঙ্গীত গাইবে। কিন্তু ভালো গাইবে আমি সেটা আমি জানতাম। বলে, ঠিক আছে, যখন রেয়াজ করবে সকালে আমাকে বলো, আমি শুনবো বিভিন্ন গান গান। দিস ওয়াজ দ্য রিলেশন উইথ শান্তিদা। তো আমি সেই চেষ্টাই করেছি। একটা গান শুনবো এবার রবীন্দ্রসঙ্গীত। বেশ, কত গুড গান আমি যে হোটেলে শান্তিদার একটা গানকে আমি খুব ভালোবেসেছি। এটা অনেক খুব যে বেশি গাইতেন তা না, একবার গেয়েছিলেন। তো আমি সেই গানটা পুরো তুলে রেকর্ড করিনি, কিন্তু আমি গাই। কাঁদালে তুমি মোরে ভালোবাসারি ঘায়ে, কাঁদালে তুমি মোরে
ভালোবাসারি খায় কাঁদালে তুমি মোরে নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে কাঁদালে তুমি মোরে। তারপর এই গান আমি অনেকদের কাছে শুনেছি, তাদের যে অ্যাপ্রোচ ছিল, কাঁদালে তুমি মোর, কাঁদালে তুমি মোরে। তো আমি দেখলাম যে এই অ্যাপ্রোচটা নেই, শান্তিদার কিন্তু এই অ্যাপ্রোচটা ছিল, কাঁদালে তুমি মোর। শান্তিদা বলতেন যে দেখো, দুঃখের গান হোক, এই কিছু দুঃখের গান মানে কিন্তু কেঁদে কেঁদে গাওয়া নয়, ওটা তো ড্রামা, একটা নাটক হয়ে যায়, ফিজিক্যাল এক্সপ্রেশন চলে যায়। গানটা গানটার যে ডেপথ, সেটা একটা বিশেষ ধরনের লয়ের উপর নির্ভর করে। এখন যদি এটা কাঁদালে তুমি মোর এটা হবে না, এটা হচ্ছে না। কাঁদালে তুমি মোরে, কথা বলার মতো গান গাই, এটা ছিল, এগুলো শিখেছি এদের। একটু কুর্চিকে ডাকতে অনুরোধ করব। হ্যাঁ, অনুমেয় বা আবির সবার সঙ্গে কথা হলো, কুর্চির সঙ্গে কথা হলো না। কিন্তু এসো, একবার এসো। এসো এখানে হ্যাঁ, এই হচ্ছে আচ্ছা কুর্চি, আমাদের, তুমি দাদুর কোন গানটা তোমার সবচেয়ে ভালো লাগে? অনুমেয়া। হ্যালো বলো। হ্যালো কুর্চি, নমস্কার। নমস্কার। আচ্ছা কোন ক্লাস কুর্চি, তোমার কোন ক্লাস? আমি ক্লাস 4 এ। তুমি ক্লাস 4? তুমি তো খুব ভালো অ্যাথলিট, আমি জানি, অসাধারণ খেলাধুলো করো এবং খুব সুন্দর সুন্দর সব ফার্স্ট মেডেল নিয়ে আসো, গোল্ড মেডেল। তুমি খুবই সোনা মেয়ে। আর আমি যেটা জানতে চাইছি, তোমার দাদুর কোন গানটা সবচেয়ে ভালো লাগে? আমার সবকটা খুব ভালো লাগে। তাই? আর তোমাকে দাদু গান শেখায়? হ্যাঁ, একটা গান দাদুর সাথে জয়েন্টলি হবে নাকি, ছোট্ট দুলাই? গাও গাও। কোন গানটা শিখেছি? শিখেছি? দাদু বলে হ্যাঁ, কি ছিল? তুমি যে বাংলাদেশগুলো শিখেছো সন্দেশগুলো কি শিখেছি? দাদু নতুন নতুন গিয়েছিলাম, ওটা এটা শিখেছি। আচ্ছা বেশ। হ্যাঁ, করো। বানাতে রে বানাতে রে कैसे मिला रे सजना বানাতে বানা। খুব সুন্দর, খুব ভালো লাগলো। কুর্চি, তোমার কি করতে সবচেয়ে ভালো লাগে? আমার ছবি আঁকতে খুব ভালো লাগে। হ্যাঁ আমি তো জানি যে তুমি খুব, তোমার পেন্টিং একটু দেখি না, নিয়ে এসো, দু একটা পেন্টিং আমাদের দেখাও। লকডাউনের পেন্টিং করেছে। তাই? দেখি লকডাউনের পেন্টিং। ও বাবা, দারুণ, খুব সুন্দর, খুব Thank you. সুন্দর, এটা খুব ভালো। কুর্চি, তোমার পেন্টিং আমাদের একদম মন ভরিয়ে দিল। থ্যাংক ইউ। আচ্ছা এবার বাবার কাছে বসো। এবার আবারও আমরা একটুখানি গল্প করব মোহনদার সঙ্গে। মোহনদা, আমরা আজকের যে আড্ডা তার একদম শেষ পর্যায়ে আছি। একটা কথা একটু জানবো যে আপনি যে শান্তিনিকেতন দেখেছেন, সেই পুরনো শান্তিনিকেতনের কিছু মানুষ যারা আপনার খুব ভালোবাসার মানুষ ছিলেন, তাদের কথা শুনবো, আর একটা রবীন্দ্রসঙ্গীত শুনে আড্ডা শেষ করব। দেখো, আমি যখন শান্তিনিকেতনে এসেছি তখন সবাই সবাইকে নাম ধরে ডাকতো।
সবাইকে, সবার নাম জানতো সবাই, এবং তার মধ্যে অনেকজন নেই। আমার মানে গানের সঙ্গে ঘনিষ্ঠ, যেমন সুপ্রিয়দা, ব্রতিন চ্যাক, জিতেন আমার বন্ধু ছিল, আমরা একসঙ্গে থাকতাম। আমার বহু গানের সঙ্গে ও নাচ করেছে বহু জায়গাতে। এখানে আশ্রম আছে, জ্ঞানানন্দ আশ্রম আছে, ওখানে আমরা একটা অনুষ্ঠান করেছিলাম, আমার গান আর জিতেন নৃত্য করেছে। তার মধ্যে হিন্দি ভজন থেকে রবীন্দ্রনাথের গান সবই ছিল। আর এসব মাস্টারজিকে মনে আছে, কেলু নায়ার, হরিদাস নায়ার, মুশিদা, উস্তাদজি, দিনকর কৌশিক, সোমনাথ ঘোষ, কারুরিদা, এবং আমার গ্রেট লিসনার কিঙ্করদার সঙ্গে আমি খুব ঘনিষ্ঠভাবে মিশেছি। আমি অনেক সময় ভাবি যে এই গানটা রবীন্দ্রনাথের মানসিক অবস্থাটা কেমন ছিল তখন গানটা লিখলে। এটা আমি সেটা উত্তর পাইনি। তবে কি গান মুখে সখা জর জর প্রাণ কি জোড়াবে না, তবে কি তবে কি আধার সংসারে আবার ফিরে যাব, আধার সংসারে আবার ফিরে যাব, হৃদয়ে আশা পুরবে না, তবে কি গান মুখে সখা জর জর প্রাণ কি জোড়াবে না, তবে কি আমার এই গানটা ভীষণ ভালো লাগে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। মোহনদা, আপনাকে আমার প্রণাম। বঙ্গদর্শনের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে আপনাকে প্রণাম জানাই। আবির, দুর্বা এবং কুর্চি, তোমাদের তিনজনকে জানাই আমার আন্তরিক ভালোবাসা, এবং বঙ্গদর্শনের পক্ষ থেকেও জানাই ভালোবাসা, শুভেচ্ছা। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা করি। নমস্কার। খুব ভালো থাকবে। সকলেই যেন ভালো থাকে।